কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্বাগত জানাতে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি বিএনপির। দেশের রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্তের আশা। দলকে ঐক্যবদ্ধ রাখা না, শুধু জাতিকেও ঐক্যবদ্ধ রাখা, জাতিকেও দিক নির্দেশনা দেওয়া, তাই সেই ধরনের নেতৃত্ব তো নাই আসলে। সেখানে তারেক জিয়ার একটা সুযোগ আছে। ঢাকা দিল্লির সম্পর্কে শীতলতা বাড়লেও কূটনীতির বিকল্প নেই। নতুন সরকার এলে দুদেশের পথ চলায় উষ্ণতার আশা ভারতীয় বিশ্লেষকদের। দরকার কি ওখানে ইনক্লুসিভ ইলেকশনস হোক, নতুন সরকার আসুক, তারপরে নিউ দিল্লি আর ঢাকার মধ্যে আমার মনে হয় কি নতুন রূপে চেষ্টা হবে। বড়দিন ঘিরে রাজধানীর গির্জাগুলোতে সাজ সাজ রব। ক্রিসমাস ট্রিতে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারকা হোটেলে বাড়তি আয়োজন, রাজধানীর বাইরেও উৎসবের আমেজ। জানুয়ারির শুরুতেই পানগাঁও টার্মিনাল পরিচালনায় সুইস অপারেটর। কাস্টমস হয়রানি ও ভাড়া না কমলে সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা। জাহাজের সংখ্যা যতক্ষণ না বাড়বে এবং কাস্টমারের গতি যতক্ষণ না বাড়বে ততক্ষণ পর্যন্ত বন্দর সচল হবে না। এবং তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান ও 4 কর্মকর্তা সহ নিহত 8। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে ধারণা। লিবিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় শোক। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। একদিন বাদেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতার প্রত্যাবর্তন ঘিরে বিপুল নেতাকর্মীদের উপস্থিতিকে তারেক রহমানের যাত্রা পথ থেকে নির্দিষ্ট দূরত্বে না রাখা গেলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত তৈরির আশা রয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনে। আরো জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সমর্থন অর্জন করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর। দিনটিকে ঐতিহাসিক মাত্রা দিতে কয়েক লক্ষ কর্মী সমর্থকের ভিড় সামলে তারেক রহমানের চলাচল নিরাপদ রাখাই এখন দলটির প্রধান চ্যালেঞ্জ। বিমানবন্দরে অবতরণ করেই তারেক রহমানের গাড়িবহর যাত্রা করবে কুড়িল 300 ফিট এলাকায়, যেখানে সংবর্ধনা দেয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ থাকবে জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের। অভ্যর্থনা শেষে তারেক রহমান যাত্রা করবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এরপরেই ফিরবেন গুলশান 2-এ নিজ বাসভবন 196 নম্বর বাড়িতে, যার পাশেই বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। তাদেরকে আশ্রয় দিচ্ছে বা বিভিন্ন কথাবার্তা। তারেক রহমানের এই যাত্রাপথে সরকার ও দলের পক্ষ থেকে একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তবে এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বিমানবন্দর থেকে অভ্যর্থনা স্থল পর্যন্ত পুরো যাত্রাপথে তারেক রহমানের গাড়ি থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট দূরত্ব রক্ষা করা না গেলে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা থাকবে। উনি যখন রাস্তা দিয়ে যাবেন সেই সময় রাস্তার দুই পাশে যে জনগণ আছে তারা তাদের থেকে কতটুকু ডিস্টেন্সে থাকবেন, তারা কতটুকু আসতে পারবেন, এই পুরো ব্যাপারগুলোকে আপনার সিকিউরিটির আওতায় নিয়ে এসে বা সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করে করতে হবে। আপনি ওনাকে যদি এখন এয়ারপোর্টে আসার পরেই উন্মুক্ত করে সমস্ত জনগণকে আপনি ফুল দেওয়ার জন্য তার কাছে যেতে দেন, তাহলে কিন্তু এই আউট অফ মিলিয়নস ওয়ান মে বি ওয়েটিং টু টেক চান্স। পরদিন 26শে ডিসেম্বর শুক্রবার সকালে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 27 ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার আবেদন করবেন তিনি। জাতীয় রাজনীতিতে নেতৃত্বে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে ফেরার মধ্য দিয়ে তারেক রহমানের জাতীয় নেতায় পরিণত হবার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জায়গায় আমাদের নেতৃত্বের কিন্তু আসলেই সংকট আমরা দেখতে পাচ্ছি। খালেদা জিয়া অসুস্থ হওয়াতে এটা আরও প্রবলেম আমার কাছে মনে হয় আর কি। এখন এই মুহূর্তে দরকার হলো যে দেশে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার জাতিকে ঐক্যবদ্ধ রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখা না, শুধু জাতিকে ঐক্যবদ্ধ রাখা,
জাতিকেও দিক নির্দেশনা দেওয়া, তাই সেই ধরনের নেতৃত্ব তো নাই আসলে। তো সেখানে তারেক জিয়ার একটা সুযোগ আছে সেই জায়গাটা পূরণ করার। তারেক রহমানের প্রত্যাবর্তন আগামী নির্বাচনে বিএনপির ভোটের লড়াই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন কতটা আনবে সেসব প্রশ্নের উত্তর স্পষ্ট হবে তার নেতৃত্ব ও পরিকল্পনার সফল মাপকাঠিতে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সুদীর্ঘ প্রবাস জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে যুক্তরাজ্য বিএনপি সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা মনে করছেন তার দেশে ফেরা বিএনপিকে আরও চাঙ্গা করবে এবং রাজনীতিতে নতুন গতি ও মনোবল ফিরিয়ে আনবে। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। কবে ফিরবেন, কেন ফিরছেন না তারেক রহমান, এমন নানা প্রশ্ন দেশ পেরিয়ে যুক্তরাজ্যেও ছিল। নিজেই এর উত্তর দিয়েছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন তিনি। দীর্ঘ 17 বছর লন্ডনে প্রবাস জীবন কাটানো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপি পরিবার। আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান। আমাদের অনেক খারাপ লাগেছে, আমরা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং গ্রেট ব্রিটেনে যারা আছেন সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। প্রায় 1.5 যুগ যুক্তরাজ্য বিএনপি দল পরিচালনায় সরাসরি তারেক রহমানের দিক নির্দেশনা পেয়েছিল। নেতাকর্মীরাও উজ্জীবিত ছিলেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাতে অনেকটা মন খারাপ তাদের। বলছেন আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে দল চাঙ্গা হবে, বাড়বে নেতাকর্মীদের মনোবল। আমাদের যুক্তরাজ্য নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্টে গেলে যে একটা ঝামেলা হয়, আমাদের বদনাম হবে। আমরা ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত মিস করব। আমরা আশা করি তিনি অচিরেই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে দেশে গিয়ে দেশের নেতৃত্বকে হাল ধরবেন। উনি যাওয়ার পরে বাংলাদেশ পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে এবং বাংলাদেশে যে ইলেকশন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দানের শেষে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। নির্যাতন, কারাবাস আর নির্বাসনের দীর্ঘ পর্ব পেরিয়ে আলোচনার কেন্দ্রে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে থেকেও নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম ও জুলাই আন্দোলনেও ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার দেশে ফেরার ঘোষণায় তৈরি হয়েছে নানা প্রত্যাশা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। নির্যাতনের আঘাত আর মিথ্যা মামলার অপবাদ নিয়ে 17 বছর আগে দেশ ছেড়েছিলেন যিনি, তিনি এখন রাজনীতিতে এক আলোচিত ব্যক্তিত্ব, যার নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সময়ে আসতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় মইনুল রোডের বাসা থেকে 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। ওই বছর 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা করা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। এত কিছুর মধ্যেও সংগ্রাম চালিয়ে যান তারেক রহমান। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে বন্দী করার পর হাল ধরেন বিএনপির। সুদূর লন্ডনে থেকেই পরিচালনা করেন সংগঠন। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি রক্ষা করে গেছেন যোগাযোগ। এরই মধ্যে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম,
সফল করতে পারবো। তার নেতৃত্বেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে নামে বিএনপি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানেও ছিল তারেক রহমানের অবদান। দলটির নেতাকর্মীরা তার দিক নির্দেশনাতেই ছাত্র জনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বশক্তি নিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথেই বেছে নেন তিনি। দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় 17 বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। গঠনমূলক কাজগুলোর মাধ্যমে, উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই সকল কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো বিবাদ, যে কোনো সংকটের সমাধানে যখন ভরসা কূটনীতি, তখন সেই কূটনৈতিক সম্পর্কেই টানাপোড়েন বাড়ছে ঢাকা ও দিল্লির। ঘটছে ভিসা সেন্টার বা দূতাবাস সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনাও। আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাগ, ক্ষোভ বা আপত্তি যতই প্রকট হোক, সংকট সমাধান করতে হবে কূটনীতির মাধ্যমেই। অন্যদিকে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, ঢাকা দিল্লি শীতলতায় উষ্ণতার জানান দিতে পারে নতুন সরকারের পথ চলা। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। ক্রমেই সংকট বাড়ছে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে। বাংলাদেশ ভারতে অবস্থিত 2 হাই কমিশনই হচ্ছে বিক্ষোভ কর্মসূচির লক্ষ্যবস্তু। চলছে রাষ্ট্রদূতকে তলব পাল্টা তলব, বিবৃতি পাল্টা বিবৃতি। পরিস্থিতি এমন পর্যায়েও গেছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে গেছে বিক্ষোভকারীরা। ভাঙচুর হয়েছে শিলিগুড়িতে ভিসা সেন্টার। এবং গেল বছর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর গত ডিসেম্বরে হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনেও। যদিও এর জেরে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আলোচনা উঠছে বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের আইনি সুরক্ষা রয়েছে। এর উত্তর মিলবে 1961 সালের এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে। এর স্বাক্ষরকারী জাতিসংঘের প্রায় সব দেশই। 1965 সালে ভারত এই কনভেনশনে স্বাক্ষর করার 13 বছর পর আন্তর্জাতিক এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ, যার ধারা 22-এ আছে মিশন ও মিশন প্রাঙ্গণের নিরাপত্তার কথা। এখানে বলা হচ্ছে, মিশনের প্রাঙ্গণ হবে অলঙ্ঘনীয়। মিশন প্রধানের অনুমতি ছাড়া সেখানে যেমন কেউ প্রবেশ করতে পারবে না, তেমনি বিদেশি মিশনগুলোর যাতে কোনোরূপ মর্যাদাহানি না হয় কিংবা কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি সাধন করতে না পারে, সে ব্যাপারেও বিশেষ দায়িত্ব থাকবে স্বাগতিক দেশের। 22 ধারার 3 উপধারা অনুসারে মিশনের প্রাঙ্গণ, আসবাবপত্র এবং অন্যান্য সম্পত্তিসহ যে কোনো ধরনের যানবাহন তল্লাশি, জব্দ বা অধিগ্রহণের আওতামুক্ত। এই দায়িত্ব কিন্তু রেসিপ্রোকাল। যেমন বাংলাদেশে যেমন দায়িত্ব আছে আমাদের বাড়িধারায় যে ইন্ডিয়ান হাই কমিশন আছে একে প্রোটেক্ট করা, এবং ভারতেরও কিন্তু একইভাবে দায়িত্ব আছে যেটা চাণক্যপুরে বাংলাদেশের যে হাই কমিশন আছে এটাকে প্রোটেক্ট করা। এবং এই দায়িত্ব কিন্তু প্যারামাউন্ট, এর কোনো এক্সেপশন নেই। আপনি যদি মনে করেন যে আপনার দেশের কোনো ডিপ্লোম্যাট আপনার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, আপনার কিন্তু এর প্রতিকার খুঁজতে হবে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে। ব্যর্থ মাঝে মাঝে দেখেছি, আমরা কিন্তু দেখেছি এর আগে যে আগরতলাতে কি হয়েছে, আমাদের কলকাতাতে কি হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে তার সমাধান কি? আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক রাক্ষোভ যাই থাকুক, সমাধান খুঁজতে হবে কূটনীতিতেই। আমি মনে করি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ডিপ্লোম্যাটিক সম্পর্ক এখনো ওই পর্যায়ে যায়নি যে আমরা এই সম্পর্ক ছেদের কথা চিন্তা করব অথবা কাউকে পার্সোনাল গ্যাটার কথা চিন্তা করব। ভারতকে আপনি রিপ্লেস কোনো দেশের সাথে করতে পারবেন না। এখানে আপনাদের লিঙ্গুইস্টিক ইজ আছে, লোকেরা বাংলা বলে, ভাষা বোঝে, চিপার কস্টস আছে, চিপার ট্রাভেল ওয়েজ আছে। তো এই রিলেশনশিপটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ, সেটা সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে হোক বা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে হোক। ইন্ডিয়া চিন্তা করা উচিত যে যে এই বাংলাদেশি জনগণ কেন এই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে, এর পিছনে কি যে ইন্ডিয়াতে যে আশ্রয়রত যে বিভিন্ন বাংলাদেশি অপরাধী আছে এরা কোনোভাবে দায়ী কিনা। এই ভারতীয় বিশ্লেষক মনে করেন, 2 প্রান্তের সম্পর্কের শীতলতায় উষ্ণতা আনার সুযোগ নতুন সরকার, যদিও সেখানে শর্ত গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন তিনি। And I think it's important কি ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হোক, নয়তো আবার সেই সিচুয়েশনটাই হয়ে যাবে যেটার আরোপ আপনারা শেখ হাসিনার ওপরে লাগাচ্ছেন কি আওয়ামী লীগ ওখানে ক্লিন ইলেকশনস করাচ্ছিল না।
তো এখন দরকার কি ওখানে ইনক্লুসিভ ইলেকশনস হোক, নতুন সরকার আসুক, তারপরে নিউ দিল্লি আর ঢাকার মধ্যে আমার মনে হয় কি নতুন রূপে চেষ্টা হবে কীভাবে এই রিলেশনশিপটাকে স্টেবল করা যাক। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্কই প্রকৃতপক্ষে কূটনৈতিক স্থিতিশীলতা আনতে পারে, নিশ্চিত করতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে কাঙ্ক্ষিত সুসম্পর্ক। আজহার লিমন, এখন ঢাকা। বড়দিন ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ সাজ রব। ইতিমধ্যেই সাজানো হয়েছে বাসা বাড়ি, কেনা হয়েছে নতুন কাপড়। বরাবরের মতো তারকা হোটেলগুলোতেও থাকছে নানা আয়োজন, গ্রাহকদের দিচ্ছে নানা অফার। বড়দিনের প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দেশ করে তাহাদের মঙ্গল করিও। যাহারা তোমাদিগকে শাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও। যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের জন্য প্রার্থনা করিও। এমন সম্প্রীতির বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন প্রভু যীশু। বর্তমান অস্থির পৃথিবীর জন্য এই বাণী আজ খুবই প্রাসঙ্গিক। মানবের মাঝে প্রেম, ভ্রাতৃত্ব আর শান্তির বাণী ছড়িয়ে দিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যীশু খ্রিস্ট। তার আগমনের এই পুণ্যতিথি উদযাপনে সারা বছর ধরে অপেক্ষায় থাকেন তার ভক্তরা। বরাবরের মতো এবারও যিশুকে বরণ করার আয়োজনে কোনো কমতি রাখতে চান না খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে ইতোমধ্যে রঙিন কাগজ, ফুল আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলোকে। শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও। আধ্যাত্মিক প্রস্তুতি, সেই সঙ্গে আমরা মোটামুটি যে বাইরের যে সাজসজ্জা সেটাও আমাদের প্রস্তুত। পাপ শিকার চলছে এখানে, এই 23 ডিসেম্বর। এটা আমাদের একটা আধ্যাত্মিক বড় প্রস্তুতি। প্রায় সকলেই এখানে আসেন পাপ শিকার করতে। আমাদের প্রার্থনা অনুষ্ঠান বা খ্রিস্ট জাগ সন্ধ্যা 7টায় এবং 9টায়। পরের দিন, বড়দিনের দিন বৃহস্পতিবার সকাল 6:30টায় এবং 9টায়। বড়দিন উপলক্ষে প্রস্তুতি নিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরাও। রাজধানীর মণিপুরি পাড়ার দম্পতি বার্নার্ড রসি এবং সিলভিয়া এবার বড়দিন উপলক্ষে ঢাকাতেই থাকবেন। এই দম্পতি পোষ্য কিকোর সঙ্গেই কাটবে তাদের এবারের বড়দিন। ক্রিসমাস ট্রি, রং বেরঙের রিবন, সান্টাক্লজ, কেক আর রঙিন বাতি সব মিলিয়ে বড়দিনের চমৎকার আয়োজন করেছেন এই দম্পতি। গ্রামের যে মজাটা ওইটা খুবই মিস করি, যেটা আমরা পাচ্ছি না ঢাকা শহরে থাকার কারণে। আর এইবার স্যাডলি ঢাকাতেই রয়ে গেলাম, যেতে পারলাম না, তো এর জন্য মনটা একটু খারাপ। কিন্তু ক্রিসমাস তো ক্রিসমাসে তো আর মন খারাপ করলে হবে না। ছোটবেলার সব থেকে মজার জিনিস ছিল খুশি তো তখন অল্পতেই হয়ে যেতাম। তো দেখা যেত যে বাবা মা যাই দিচ্ছে বা কাজিনদের সাথে মজা করছি, গিফট এক্সচেঞ্জ বা তাদেরকে পেয়েই খুশি হয়ে যেতাম। সো ওই জিনিসটা খুব মিস করি। মানে যত বড় হচ্ছি দেখা যাচ্ছে এটা একটু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবার ক্রিসমাসটা একটু সাদামাটা যাবে, কজ আমরা মুভ করছি না কোথাও। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলোতে চলছে নানা অফার। বেড়েছে কেকের প্রি অর্ডার এবং বিক্রি। এবার বড়দিন উপলক্ষে রাজধানীর 2টি তারকা হোটেলে মঙ্গলবার পর্যন্ত কেকের প্রি অর্ডার হয়েছে প্রায় 800 কেজি, যার বাজার মূল্য 40 লাখ টাকার বেশি। 24th ইভিনিংয়ে 6:30টায় আমরা ওয়েস্টিন ঢাকার ক্যারলটা শুরু করব এবং আমরা শেরাটন ঢাকায় 7:30তে আমরা ক্যারলটা শুরু করব। ক্রিসমাস শুরুই হয় কিন্তু ওই কেকের একটা ভাইবস দিয়ে। তো আমরা চেষ্টা করি প্রতিবারই ক্রিসমাসের জন্য স্পেশাল কিছু কেক করতে। এবারও সেই কেকগুলো করা হয়েছে 5,000 থেকে 5,500-এর মধ্যেই কেজিগুলো। এটা ডিপেন্ডস অন দ্য ফ্লেভার্স। এবার বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলোতে রয়েছে বাই 1 গেট 3 অফার সহ বিশেষ ক্রিসমাস কার্নিভাল। এছাড়া শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। আগামীকাল বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি মহা সমারোহে উদযাপিত হবে। এর মধ্যে বড় বড় তারকা হোটেলগুলো সেজে উঠেছে ক্রিসমাস ট্রি, সান্টাক্লজ, বরফের ঘর আর কেকের সমারোহে। এখন শুধু ক্রিসমাস ক্যারলের সুরে আনন্দের ঝর্ণাধারায় চেপে বড়দিনের অপেক্ষা। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে। প্রতি বছরের মতো এবারও 25শে ডিসেম্বর দিনটি উদযাপনে প্রস্তুত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এর মধ্যে দেশের অন্যতম বড় খ্রিস্টপল্লী মেহেরপুরের বল্লভপুর, ভবের পাড়া ও রতনপুর সেজেছে বর্ণিল রং ও সাজে। সর্বত্র আলোকসজ্জা দিচ্ছে উৎসবের বার্তা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। 25 ডিসেম্বর বড়দিন।
এদিন জেরুজালেমের বেথেলহেমে জন্ম নিয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রভু যীশু খ্রিস্ট। দিনটিকে ঘিরে তাই নানান আয়োজন। মেহেরপুরের খ্রিস্টপল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। বুধবার রাত থেকেই শুরু হবে মূল উৎসব। এরই মধ্যে প্রতিটি বাড়িতে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, জিঙ্গেল বেল, খাবার, আলোকসজ্জা সহ করা হয়েছে নানা ব্যবস্থা। যিশুর জন্মদিনে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগের ভুলগুলো শুধরে নিতে চান সকলে। জগতের মঙ্গলার্থে যিশুর জীবনাদর্শে সকলে উদ্ভাসিত হবেন আশা ভক্তদের। সবাই নিজেদের এলাকা থেকে আমাদের গ্রামে আসি, এসে গ্রাম সাজাই, সবাই ডেকোরেশন করি। বছর একটা দিনের জন্য সবাই ওয়েট করে থাকে। গির্জাঘর সাজানো সম্পূর্ণ শেষ, আর এই বাইরের আলপনার কাজটা করলেই সম্পূর্ণ হয়ে যাবে। সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্য, অনেক আনন্দ করি। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে ভালোবাসতে এবং সৃষ্টিকর্তা বিধাতাকে ভালোবাসতে। যীশু খ্রিস্টের কাছে আমাদের চাওয়া আমরা যেন ভালো মানুষ হতে পারি, মানুষের কল্যাণ করতে পারি, পৃথিবীতে যেন মানে সব মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে। এদিকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে নাগরদোলা সহ শিশুদের বিনোদনের বিভিন্ন উপকরণ। 25 তারিখ থেকে শুরু হয়ে মেলাটি চলবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। বড়দিনকে কেন্দ্র করে আমরা গির্জাঘর, গোশালা বিভিন্ন বাড়িতে সাজাচ্ছি, কুলিপিঠা, বিভিন্ন ধরনের খাবার আমরা প্রস্তুত করছি। এইভাবে আমরা একে অন্যের সঙ্গে আমাদের আনন্দ সহভাগিতা করব। আর বড়দিনকে কেন্দ্র করে আমাদের প্রশাসন অন্যান্য সবাই আমাদেরকে সহযোগিতা দিচ্ছে। নির্বিঘ্নে বড়দিনের উৎসব পালনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সিভিলেও থাকবে আমাদের পুলিশের মানে অফিসার আছে যারা, আমাদের লাইন থেকে ফোর্স থাকবে এবং আরো তো অন্যান্য বাহিনীরা আছে। বাট আমাদের যেই মানে এবারে যে আইন শৃঙ্খলার বিষয়টা, নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমাদের সিনিয়র অফিসাররা যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছে। যীশু খ্রিস্টের জন্মদিনে পৃথিবী হবে শান্তিময়, সকল অকল্যাণ দূর হয়ে পৃথিবী হবে কল্যাণময়, বিজয় হবে মানবতার, এমনটাই প্রত্যাশা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের। এখন মেহেরপুর। জানুয়ারির প্রথম সপ্তাহেই কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার নিচ্ছে বিদেশি অপারেটর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক। বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন ব্যবস্থাপনায় পুরোদমে চালু হবে এই টার্মিনাল, ফিরবে লাভের ধারায়। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন কাস্টমসের হয়রানি, জাহাজ ভাড়া ও ব্যয় কমানো না গেলে বিদেশি অপারেটর আসলেও লাভ হবে না। আরও জানাচ্ছেন হাজেরা শুলি। সড়ক পথের বিকল্প হিসেবে নৌপথে কম খরচে পণ্য পরিবহনে কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। 155 কোটি টাকায় নির্মিত এ টার্মিনালটি 2013 সালে চালু হয়। তবে অতিরিক্ত খরচ, জাহাজের শিডিউল ঠিক না থাকা সহ নানা কারণে টার্মিনালটি ব্যবহারে ক্রমশ আগ্রহ হারান ব্যবসায়ীরা। বিশেষ করে 2023 সালের জুলাইয়ে পানগাঁওগামী একটি কন্টেনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমসের জটিলতায় বিমুখ হন ব্যবসায়ী ও শিপিং এজেন্টরা। এই প্রেক্ষাপটে গত নভেম্বরে এক চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলককে 22 বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনার ভার দেয় বন্দর। জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টার্মিনালটির ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেবে বিদেশি অপারেটর। বন্দর বলছে, অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি এই রুটে পণ্য পরিবহনে বিশেষ ধরনের জাহাজ আনবে মেডলক। আগে লোকসানে থাকলেও আগামীতে এই টার্মিনালটি লাভজনক হবে এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। পানগাঁওটা আমরা ভাইব্রেন্ট করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছিলাম এবং এটাকে দরপত্রের মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরকে নিয়োগ দিয়েছি। এই উদ্যোগটা গ্রহণ করলে পানগাঁওয়ে তাদের নিজস্ব কন্টেইনারও আছে মেডলকের, তো সব মিলিয়ে পানগাঁওটা আশা করছি আমরা একটা বিশাল লাভের মুখ দেখবে এবং বন্দরের এবং দেশের অর্থনীতিতে এটা বিশাল ভূমিকা রাখবে। পানগাঁও বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগে স্বাগত জানালেও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে এই টার্মিনাল দিয়ে পণ্য আনা নেওয়ার খরচ ও সময় দুটোই বেশি লাগে। সেই সঙ্গে অধিকাংশ পণ্য কায়িক পরীক্ষার কারণে খালাসে দেরি হয়। তাই এই টার্মিনালকে পুরোদমে সচল করতে হলে জাহাজ বাড়ানোর পাশাপাশি কমাতে হবে খরচ ও জটিলতা।
যদি নতুন বিদেশি অপারেটর আসলে যদি পরিবর্তন হয় তাহলে আমরা মনে করি এই আশায় আমরা আছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত জাহাজ ভাড়া কম না হবে, অর্থাৎ ফ্রেট চার্জ কম না হবে, জাহাজের সংখ্যা যতক্ষণ না বাড়বে এবং কাস্টমারের গতি যতক্ষণ না বাড়বে, ততক্ষণ পর্যন্ত বন্দর সচল হবে না। আমাদের যে পণ্য পরিবহন, বিশেষ করে এক্সপোর্টের গুডসটা অনেক ক্ষেত্রে ফ্রেট ফরওয়ার্ডার এবং বায়ারদের উপর নির্ভর করে। তাহলে তারা সেখানে বায়ার বা ফ্রেট ফরওয়ার্ডারদের সাথে তারা বসে ওখানে একটা চুক্তি করে ওই অনুযায়ী তারা মালামাল ক্যারি করার ব্যবস্থা নেবে। আমার তো বিশ্বাস যে তাদের পক্ষে এটা চালু করা সম্ভব। অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালে মোট $4 কোটি বিনিয়োগ করবে ম্যাডলগ। চুক্তির আওতায় প্রতি একক কন্টেনার থেকে বন্দর কত মাশুল পাবে এবং বছরে কত ফি পাবে সেটি প্রকাশ করেনি। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। মেহেরপুর ও নওগাঁ সহ সারা দেশে কমছে তাপমাত্রা, হিমেল হাওয়ায় বাড়ছে শীত, ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে আমরা যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, জানাবেন জেলায় শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আর আবহাওয়া অফিস কি বলছে? সামনে আপনাকে প্রথমে বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকেও কিন্তু 12 বা 13 ডিগ্রি ছিল। কিন্তু আজ সকাল থেকে কিন্তু প্রচন্ড শীতে একেবারে জুবুথুবু অবস্থা। আমি বাসা থেকে বের হয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা পথচারী, তারা আমাকে জানিয়েছেন যে তাপমাত্রা 10 ডিগ্রি থাকলেও কিন্তু অনুভূত তাপমাত্রা কিন্তু আরো কম, অর্থাৎ 10 ডিগ্রির নিচে কিন্তু অনুভূত হচ্ছে। এর পাশাপাশি সকালের দিকে কিন্তু খুব একটা কুয়াশার দাপট ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচন্ড কুয়াশাতে ঢেকে গেছে মেহেরপুরের চারপাশ। আমি শহরের মধ্যেও দেখেছি এবং শহরের বাইরেও দেখেছি প্রচন্ড কুয়াশায়। অর্থাৎ আমি কয়েকজন পরিবহনের ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই পরিস্থিতিতে তারা কিন্তু গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য বিষয়, তার কারণ কয়েক হাত দূরেই কিন্তু দেখা যাচ্ছে না, তাই গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলতে দেখেছি। এছাড়াও আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রচন্ড শীতের পাশাপাশি কিন্তু উত্তরের হিমেল হাওয়া জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে, যার ফলে তারা রিক্সা চালকরা কিন্তু ঠিকমতো রিক্সা চালাতে পারছে না। এছাড়াও যারা দিনমজুর রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আজকে আমরা এখনো পর্যন্ত খুব একটা লক্ষ্য করিনি। অর্থাৎ অতিরিক্ত শীতের কারণে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারেনি। এছাড়াও আমি যদি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতালে শীতজনিত যে সমস্ত রোগ, সেই রোগীদের চাপ কিন্তু বাড়ছে। তাই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু বিশেষ করে তাদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। বিশেষ করে তারা যদি বাড়ির বাইরে বেরো হয় তারা যাতে প্রোটেকশন নিয়ে বের হয়, অর্থাৎ গরম কাপড় যাতে পরে বের হয় সে পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমরা রাস্তাঘাটে দেখেছি খড়কুট জ্বালিয়ে কিন্তু অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি যারা দিনমজুর, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমের কিছুদিন থেকেই তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না, যার ফলে তাদের কিন্তু প্রতিদিনকে যে আয় সেটি কিন্তু কমে যাচ্ছে। আয়ে ভাটা পড়ার ফলে তাদের কিন্তু জীবনযাত্রায় এর ব্যাঘাত ঘটছে। আরো একটি বিষয় সেটি হচ্ছে, তারা আমাকে অনেকে জানিয়েছেন সামনে জানুয়ারি মাস, অনেকের সন্তানদের কিন্তু স্কুলে ভর্তি করতে হবে, তাদের বাড়তি টাকার প্রয়োজন। অর্থাৎ এখন বাড়তি টাকার প্রয়োজন হলেও কিন্তু অতিরিক্ত শীতে অনেকেই তারা কাজ করতে পারছে না। শাম্মী, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতি সর্বশেষ। শাম্মী। দর্শক, শীতের আরো খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন নওগাঁয় শীতের তীব্রতা কেমন দেখছেন আর আজকের তাপমাত্রা কত? সামনে মৌসুমের শেষ সময় এসে উত্তর জেলা নওগাঁয় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, অর্থাৎ গত 4 দিন থেকেই বলা যায় যে নওগাঁয় শীত পড়তে শুরু করেছে। আর এই প্রচণ্ড কুয়াশার সঙ্গে মৃদু বাতাসের শীতের তীব্রতা আরেক ধাপ বাড়িয়েছে। নওগাঁ, বদলগাছি,
আবহাওয়া অফিস সূত্র জানা যায় যে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড কুয়াশার কারণে যেসব ভারী যানবাহন রয়েছে সেসব যানবাহনগুলো হেডলাইটে জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আর এই শীতের তীব্রতার যেহেতু বেশি, আর এই বাতাসের কারণে আরেক ধাপ শীতের তীব্রতা যোগ হয়েছে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কারণ যেহেতু এখন ইরিবোরো মৌসুম রোপণ শুরু হবে এবং বীজতলা তৈরি করছেন, সকালে কৃষকরা আসলে জমিতে নামতে পারছে না। প্রচণ্ড এই ঠান্ডার কারণে পানি হিম শীতল হয়ে যাচ্ছে, এতে করে আসলে তারা জমিতে নামতে পারছে না। আর যারা দিনমজুর রয়েছেন, যা ভ্যান চালক, রিক্সা চালক, তারা আসলে ঘর থেকে এই সকালে বেরোতে পারছেন না। তাদের আয় রোজগার কমে গেছে বলা যায়, যে কারণ এই প্রচণ্ড কুয়াশার কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না। আর এই শীত বলা যায়, সূর্যের কথা যদি বলি, যে দুপুর নাগাদ সূর্যের কিছুটা দেখা মিলছে এবং বিকেলে 4টার দিকে সূর্য মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার পর কুয়াশা শুরু হচ্ছে এবং বাতাস বইতে শুরু করছে এবং পরদিন দুপুর পর্যন্ত এই কুয়াশা এবং বাতাস বইছে। তবে এখন পর্যন্ত সরকার থেকে কোনো শীতের যেসব কম্বল রয়েছে, গরম কাপড় রয়েছে, সেগুলো এখনো দেওয়া শুরু হয়নি। এছাড়া যেসব সামাজিক সংগঠন রয়েছে সেগুলো আসলে তারা দেওয়া শুরু করেনি। প্রচণ্ড এই শীতের কারণে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা অনেকটাই কষ্টসাধ্যের মধ্যে পড়েছে। তারা ঘর থেকে সকালে বের হতে পারছে না। অর্থাৎ যদি বলি যে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য এবং গরম যেসব খাবার রয়েছে সেগুলো খাবারের জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। আর দিনমজুর যারা রয়েছেন তাদের আয় রোজগার তো কমে গেছে। তারা বলছেন যে যেহেতু সকালে তারা বের হতে পারছে না, কমপক্ষে 10টার দিকে তারা বের হতে হচ্ছে, যার কারণে তাদের আয় রোজগারেও ভাটা পড়ছে। তো এই ছিল আমার কাছে শীতের সকাল এবং প্রচণ্ড শীত নিয়ে আমার কাছে সবশেষ। বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় নওগাঁ বাইপাস সড়কে চলছে বৃক্ষ নিধন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এরই মধ্যে 5 শতাধিক তালগাছের মাথা কেটে ফেলেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি। প্রকৃতি বিনষ্টে ক্ষুব্ধ সচেতন মহল। গাছ ঠিক রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের দাবি স্থানীয়দের। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁ বাইপাস আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এ সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য তালগাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় 2 যুগ আগে সড়কের দুপাশে তালবীজ রোপণ করা হয়েছিল। এলাকাবাসীর পরিচর্যায় যা এখন বড় গাছে পরিণত হয়েছে। ছায়া দেওয়ার পাশাপাশি গাছগুলো ফলও দেয়। এছাড়া সারি সারি তালগাছের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন। সম্প্রতি সদর উপজেলার রামভদ্রপুর থেকে খলিশাকুড়ি পর্যন্ত 2 কিলোমিটার সড়কের একপাশের 5 শতাধিক তালগাছের মাথা কেটে ফেলেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। বৈদ্যুতিক তার রক্ষা করতে উজাড় হয়ে যাচ্ছে সড়কের একপাশের গাছ। এতে ধীরে ধীরে মরতে শুরু করেছে গাছগুলো। এরই মধ্যে 50টির বেশি গাছ মারাও গেছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বজ্র বৃষ্টি হলে, বিজলি চমকালে এই গাছের উপর দিয়ে সেইগুলান যায়। এই তালে গাছগুলো অবদার লোকেরা এইভাবে কাটা উচিত হয়নি, কিন্তু এইভাবে কাটে তো গাছ মরে যাচ্ছে, বহুত গাছ মরে গেছে। আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, কিন্তু এই পল্লী বিদ্যুতের ইয়ার জন্য মানে গাছগুলা মাথা কেটে দেওয়ার কারণে সব গাছগুলা মারা যাচ্ছে। এটা খুবই অন্যায়। পরিবেশের ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি। বরেন্দ্র অঞ্চলে তুলনামূলক বজ্রপাতের হার বেশি, তাই এসব এলাকায় তালগাছের প্রয়োজনীয়তা অনেক। বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন পরিবেশবাদীরা। এই গাছগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলা, একেবারে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এইটা অবশ্যই গ্রহণযোগ্য না। নেসকোর মতো একটা প্রতিষ্ঠান আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন একেবারে এলোপাতারিভাবে গাছ কছারি কেটে সাফ করে দেয়। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই বিষয়ে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বা আমরা এই বিষয়ে কিছু জানিও না। তারা কীভাবে করছে, এটা আসলে তাদের কি আইন আছে এইসব আমার ধারণা নাই। এই জন্য আমরা একটা কমিটি গঠন করছি। কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বিদ্যুৎ বিভাগের দাবি এটি তাদের নিয়মিত প্রক্রিয়া। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ গাছের মাথা ও ডাল কেটে ফেলা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য এগুলো তো ওই যে তাল গাছের ডালপালাগুলো কাটা হয়েছে। হ্যাঁ, এটা ওই যে ডিসি অফিসের সমন্বয় মিটিং এ উপস্থাপন করা হয়েছে। গাছ ঠিক রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। এখন নওগাঁ।
দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালিঙ্গা থেকে উজাড় হয়ে যাচ্ছে গাছ। বছরের পর বছর ধরে চলা অবৈধ পাচারে পুরো অভয়ারণ্য নিশ্চিহ্নের পথে। বনের গভীরে এমন আর খুব একটা দেখা মেলে না বড় আকৃতির মূল্যবান গাছের। সম্প্রতি বনদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগ বলছে, সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই রেমা কালিঙ্গায় গাছ পাচার চলছে। দস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বনরক্ষীদের নিরাপত্তাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। গত 11 ডিসেম্বর গভীর রাতে কালেঙ্গা বিঠের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটছিল একটি সংঘবদ্ধ চক্র। বনরক্ষীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে আধা ঘন্টার বেশি সময় ধরে চলে বন্দুকযুদ্ধ। প্রায় 50 থেকে 60 জনের সশস্ত্র চোরাকারবারির আক্রমণের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বনরক্ষীরা। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঠিক আমাদের সাথে ওরা ওই ফুল্লা চেঁচামেচি করে ওরা না গিয়ে ওরা আবার পাল্টা গুলি করতেছে। তা আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল। এক পর্যায়ে আমরা আস্তে পিছু হটি। এরপরে আমরা ওই বিজিবি যাওয়ার পরে ওরা এখান থেকে কিছু গাছ চুরি করে ওরা নিয়ে চলে যায় আর কি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জীববৈচিত্র্যে সমৃদ্ধ রেমা কালেঙ্গা অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম, যেখানে বিরল প্রজাতির ও বড় আকারের গাছেরও দেখা মিলত একসময়। কিন্তু বছরের পর বছর ধরে অবাধে গাছ কাটায় বন আজ মারাত্মক হুমকিতে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট রাতের আধারে মূল্যবান গাছ নিধন করছে, আর এসব পাচারে মদত দিচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা। এমনকি বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধেও গাছ পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত কিছুদিন আগেও আমি গেছিলাম, এখানে যাওয়ার পরে দেখলাম যে অনেক গাছগুলো নাই। বনভূমির গাছ পাচারের অন্যতম বড় সিন্ডিকেট গড়ে তুলেছে উপজেলার আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে রয়েছে অন্তত 7টি মামলা। জুলাই অভ্যুত্থানের পর গাছ পাচারকারীদের দৌরাত্ম্য আরো বেড়েছে। বন বিভাগ জানায়, প্রায়ই দস্যুরা বন কর্মকর্তাদের হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা। আমরা তো এগুলা তো অনেক সময় শুনে পারি না। আমাদের তো চাকরি করার স্বার্থে আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলো আমরা সহ্য করে নিতে হয়। আমরা থানায় বলেছি এবং তারা তৎপর রয়েছে। একজন আসামি ইতিমধ্যে আটক করেছে এবং তারা তৎপর রয়েছে, কিন্তু তাদের অবৈধ অস্ত্রগুলি যত দ্রুত উদ্ধার করা যাবে তত সবার জন্য মঙ্গল। 1795 হেক্টর আয়তনের এই বনভূমি সুন্দরবনের পর বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বন। কিন্তু অব্যাহত গাছ পাচারের ফলে ধ্বংসের মুখে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রেমাকালেঙ্গা বনভূমি উজাড় হতে খুব বেশি সময় লাগবে না বলে আশঙ্কা স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান সহ অন্তত 8 জন। নিহতদের মধ্যে সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের 4 সহযোগী ও 3 জন ক্রু ছিলেন বলে জানা গেছে। আঙ্কারার এসেন বোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রাইভেট বিজনেস জেটটি উড্ডয়নের কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারা থেকে 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ। সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সঙ্গীরা। বিধ্বস্ত বিমানটি লিবিয়া সরকারের ভাড়া করা বিমান ছিল। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এবার খেলার খবর। ফুটবলের উন্নয়নে বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণের জন্য আরও 3 মাস সময় বাড়িয়েছে ফিফা। এখন টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তবে ভূমি মন্ত্রণালয় থেকে বুঝে পাওয়া জমির অর্থ এখনও পরিশোধ করেনি বাফুফে। আরও জানাচ্ছেন শরীফ রওশন। দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশ ফুটবলারদের চাওয়া নিজস্ব একটি মাঠ।
দেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ এত বছরেও সেই আক্ষেপ ঘুচেনি ফুটবলারদের। তবে ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ৩০ কোটি টাকার বরাদ্দের সিদ্ধান্তে নতুন এক দিগন্তের পথ উন্মোচন হয় দেশের ফুটবলে। তবে জটিলতার কারণে প্রথম দফায় জমি না পেলেও দ্বিতীয় দফায় কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ১৫ একর জমি বুঝে পায় বাফুফে। তাতেও মেটেনি সব সমস্যা। সেই জমিতে অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের আগে ভূমি মন্ত্রণালয়কে পরিশোধ করতে হবে ৮ কোটি টাকা। প্রেসিডেন্ট আসছে, হয়তো ২-১ দিনের ভিতরে কথা বলে এটা ফাইনাল করবে। এদিকে ফিফার কঠিন শর্ত, চলতি মাসের মধ্যে নির্মাণ কাজ না শুরু করলে বাতিল হবে এই বরাদ্দ। তবে সময় শেষ হওয়ার আগেই আগে ভাগে ফিফাকে চিঠি দিয়েছে বাফুফে। তাতে সাড়াও মিলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে। আমাদের যে ট্রেনিং সেন্টার, যে ফিফার যে অর্থায়ন, সেটা আমরা এক্সটেনশন করে নিয়েছি, একটু সমস্যা নেই। সেটা আমরা আরও ৩ মাসের মতো আমরা এক্সটেনশন করে নিয়েছি। এদিকে ফিফা সেন্টার অফ এক্সিলেন্স শুরুর সব জটিলতা কেটে যাওয়ায় সাবেক ফুটবলারের কণ্ঠে উচ্ছ্বাস। ক্রীড়া মন্ত্রণালয়ের যদি নাকি এগ্রিও করে, ভূমি মন্ত্রণালয় এগ্রি করবে না। হ্যাঁ, আবার ভূমি মন্ত্রণালয় এগ্রি করলে আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে ওইখানে যে অন্য প্রবলেম আছে। তো এই যে আমাদের প্রবলেমগুলি, এগুলি তো আগে সারাইতে এগুলি সারতেই তো প্রবলেম হয়ে যায় অনেক। এক্সিলেন্স সেন্টারের বাস্তবায়ন সম্পূর্ণ হলে ফুটবলের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ, এমনটাই মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। কাল দেশে ফিরছেন তারেক রহমান, স্বাগত জানাতে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি বিএনপির। দেশের রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্তের আশা। ঢাকা দিল্লি সম্পর্কে শীতলতা বাড়লেও কূটনীতির বিকল্প নেই। নতুন সরকার এলে দুদেশের পথ চলায় উষ্ণতার আশা ভারতীয় বিশ্লেষক। দরকার কি ওখানে ইনক্লুসিভ ইলেকশনস হোক, নতুন সরকার আসুক, তারপরে নিউ দিল্লি আর ঢাকার মধ্যে আমার মনে হয় কি নতুন রূপে চেষ্টা হবে। জানুয়ারির শুরুতে পানগাঁও টার্মিনাল পরিচালনায় সুইস অপারেটর। কাস্টমস হয়রানি ও ভাড়া না কমলে সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা। জাহাজের সংখ্যা যতক্ষণ না বাড়বে এবং কাস্টমারের গতি যতক্ষণ না বাড়বে, ততক্ষণ পর্যন্ত বন্দর সচল হবে না। প্রতিদিন ঘিরে রাজধানীর গির্জাগুলোতে সাজ সাজ রব। ক্রিসমাস ট্রিতে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারকা হোটেলে বাড়তি আয়োজন, রাজধানীর বাইরে উৎসবের আমেজ। এবং তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান ও 4 কর্মকর্তা সহ নিহত 8। যান্ত্রিক ত্রুটি বলে ধারণা। লিবিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় শোক। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।